আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপডেট বাংলা নিউজের সাথে আছে আমি এসে মানুয়ার। আপনাদের প্রেরণার ভালোবাসা আমরা এগিয়ে চলছি। এখন জানিয়ে দিচ্ছি প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো। ভাসানীর সাহসিকতাকে আঁকড়ে ধরলে আমরা আগ্রাসী শক্তিকে প্রতিহত করতে পারব। সমান অধিকার প্রতিষ্ঠা করার জন্য দেশ স্বাধীন করা হয়েছে বললেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। দলের আগে দেশটাকে ভালোবাসুন বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। হেফাজতের মহাসচিব নূর হোসেন কাশেমীর অবস্থা সংকটাপন্ন। পদ্মা ইস্যুতে বিএনপি চুপ, বাংলাদেশ দলের ভবিষ্যৎ অধিনায়ক শান্ত। এতক্ষণ শুনলে সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিচ্ছি বিস্তারিত। তার আগে বলে রাখি বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সাহসিকতা আঁকড়ে ধরলে আগ্রাসী শক্তি প্রতিহত করা যাবে বলে মন্তব্য করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভাসানীর জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বাণীতে তিনি মন্তব্য করেন। ফখরুল বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র সুরক্ষায় মাওলানা ভাসানী যুগ যুগ ধরে আমাদের প্রেরণা যোগাবে, দেশপ্রেম উদ্যত করবে। আজকে এই দিনে আমি মাওলানা ভাসানীর আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিবেদিত হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানাই। তার জীবন থেকে শিক্ষা নিয়ে গণতন্ত্র ও জন অধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামকে কাঙ্ক্ষিত বিজয়ের লক্ষ্যে নিয়ে যাওয়ার আহ্বান জানায়। ফখরুল বলেন, মাওলানা ভাসানী আফ্রো এশিয়া, ল্যাটিন আমেরিকা নির্যাতিত নিপীড়িত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর। তার কণ্ঠে উচ্চারিত হতে বঞ্চিত মানুষের অধিকার আদায় দাবি। তিনি ছিলেন মজলুমের বন্ধু, সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ এবং অত্যাচারী শাসক ও শোষক গোষ্ঠীর বিরুদ্ধে আপসীন যোদ্ধা। জন্মবার্ষিকী উপলক্ষে আমি তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তার রুহের মাগফিরাত কামনা করি। বিএনপি মহাসচিব বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বর্তমানে সংকটাপন্ন। গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে মাস্তানতন্ত্র কায়েম করা হয়েছে। প্রহসন ও তামাশা নির্বাচন করে গণতন্ত্র বিনাশী উৎপীড়ক শাসক গোষ্ঠী জনমতকে রক্তাক্ত পন্থায় দমন করে ক্ষমতা জবরদখল করে রেখেছে। আমাদের স্বাধীনতা প্রত্যুর্যবাদ মাওলানা ভাসানীর উদ্যম ও সাহসিকতাকে আঁকড়ে ধরে রাখতে পারলে গণতন্ত্র বিরোধী ফাঁসিবাদ ও আগ্রাসী শক্তিকে আমরা রুখতে সক্ষম হব। সমান অধিকার প্রতিষ্ঠার জন্য এই দেশ স্বাধীন হয়েছিল বললেন তরুণ নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, পাকিস্তানিরা আমাদের সবার অধিকার কেড়ে নিয়েছিল। আমাদের পূর্বপুরুষরা সেটা মেনে নিতে পারেনি বলেই তারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। সবার সমান অধিকার প্রতিষ্ঠার জন্য এই দেশ স্বাধীন করেছেন। এখন এই দেশ সবার অধিকার সংবিধানে সমান থাকলেও বাস্তবে নেই। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে জিয়া শিশু কিশোর মেলা আয়োজিত বিজয় দিবসে আলোচনা ও শিশুদের মধ্যে বই বিতরণ অনুষ্ঠানে শিশুদের প্রতি কথা বলেন তিনি। বড়দের সবসময় সম্মান করতে হবে উল্লেখ করে শিশুদের উদ্দেশ্যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, তোমরা অসহায় মানুষের পাশে দাঁড়াবে, এমনকি তোমার 2টা চকলেট থাকলে তার একটা কোনো অসহায় শিশুকে দিবে। ও কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করা যাবে না। অন্যায় দেখলে তার প্রতিবাদ করতে হবে। আর এই বয়স থেকে ভালোর সঙ্গে আর অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের মানসিকতা তৈরি করতে হবে। শিশুদের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। পরে শিশুদের মধ্যে মুক্তিযুদ্ধ এবং জিয়াউর রহমান সম্পর্কিত বই তুলে দেওয়া হয়। সংগঠনের সভাপতি জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্ব অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম সহ অনেকে। এতে অংশগ্রহণকারীরা শিশুরা গান ও কবিতা পরিবেশন করে শোনান। দলের চেয়ে দেশটাকে বেশি ভালোবাসার আহ্বান জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, আজকে বলবো, শত্রু মিত্র ভালো মন্দ যে যেখানে আছেন দলের চাইতে দেশটাকে আগে ভালোবাসেন। আর দেশের জন্য একবার সবাই বলেন, আমরা দেশের জন্য মরবো। দেখবেন কেউ মরবো না, আমরা সবাই বাঁচবো। আর যদি একা বাঁচতে চাই তবে কিন্তু সবাই মরবো। আর শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু সহ অন্যান্য নেতৃবৃন্দদের রোগ মুক্তি কামনায় শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণে আয়োজিত এক মিলাদ ও দোয়া মাহফিলে এইসব কথা তিনি বলেন। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে গয়েশ্বর চন্দ্র রায় বললেন, 18 কোটি মানুষকে গুলি করে মারার মতো গুলি সরকারের কাছে মজুদ নেই। সুতরাং আমরা যদি মনে করি দেশের জন্য সবাই মরবো, তাহলে কেউ মরবো না, সবাই বাঁচবো। আর আমরা নানানভাবে নানা কৌশলে যদি বাঁচতে চাই তাহলে নানা অপকৌশল আমরা ধীরে ধীরে মরে যাব। তিনি বলেন, আমরা তো মরবই, আমাদের স্বাভাবিক মৃত্যু যখন হবার, কিন্তু আমরা কোনো অন্যায়ের শিকার হয়ে মৃত্যুবরণ না করি। দেশটা যেন আজ মৃত্যুর শিকার না হয়, জাতি যেন আজ মৃত্যুর শিকার না হয়। তাই আজকে আমি বলবো, করোনার চাইতে যে কঠিন রোগে দেশ আক্রান্ত, সেটা থেকে দেশকে মুক্ত করতে হবে। শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি কাজী আমির খসরুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহবুল বাদলের সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিল আর উপস্থিত ছিলেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম, ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মুস্তাফিজুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সহসভাপতি সুমন ভূঁইয়া প্রমুখ। হেফাজত মহাসচিব নূর হোসেন কাশেমের অবস্থা সংকটাপন্ন। জমিয়ত উলামা ইসলামী বাংলাদেশের মহাসচিব, বেফাকের সহসভাপতি ও আল হাদিস স্কুল ওয়া বোর্ডের কো চেয়ারম্যান হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসেন কাশেমের শারীরিক অবস্থা সংকটাপন্ন। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন হেফাজত ইসলামের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী চরমনার পীর মুফতি সৈয়দ রেজাউল করিম। শনিবার 12 ডিসেম্বর সকাল 1:15টায় নূর হোসেন কাশেমের প্রেস সেক্রেটারি মুনির আহমেদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হুজুরের শারীরিক অবস্থা শুক্রবার রাত থেকে খারাপের দিকে গেছে, সকালে আরও বেশি সংকটাপন্ন। এই অবস্থায় আল্লাহ রব্বুল আলমিনের দিকে আমরা তাকিয়ে আছি। সুস্থ করার মালিক আল্লাহ। গত 1 ডিসেম্বর শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ বোধ করলে আমরা কাশেমীকে রাজধানী ইউনাইটেড হাসপাতালে ভর্তি করি হয়। বৃহস্পতিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থা অবনতি হলে তাৎক্ষণিক তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছ থেকে তার রোগ মুক্তির জন্য দোয়া চাওয়া হয়েছে। নূর হোসেন কাশেমীর ঠান্ডা ও শ্বাসকষ্ট থাকলেও কয়েক দফা করোনা পরীক্ষায় নেগেটিভ ফলাফল এসেছে বলে জানান মুনির আহমেদ। নূর হোসেন কাশেমী হেফাজত ইসলাম প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটির ঢাকা মহানগর সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। সংগঠন আমির মাওলানা আহমদ শফির মৃত্যুর পর গত 15 নভেম্বর নতুন করে কমিটি গঠন করা হয়। এই কমিটিতে আল্লামা বাবুনগরীর আমির ও নূর হোসেনকে কাশেমী মহাসচিব নির্বাচিত করা হয়। তিনি একাধারে হেফাজত ইসলামী বাংলাদেশের ও জমিয়তে উলামা ইসলামী বাংলাদেশের মহাসচিব, আল আইতুল উলাইয়ার সহসভাপতি, রেফাউল মাদ্রাসাশিল আরবিয়া বাংলাদেশের সিনিয়র সহসভাপতি এবং জামিয়া মাদানিয়া বাড়িধারা ঢাকা ও জামিয়া সুবানিয়া মোহাম্মদনগরের সাইকুল হাদিস ও মহাপরিচালক। হেফাজত আন্দোলন, খতমে নবুয়াত আন্দোলনের প্রভৃতি আন্দোলনে তিনি নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করেছেন এবং ইসলামী নেতা হিসাবে মুসলিম জনসাধারণের মধ্যে তার পরিচিতি রয়েছে। এছাড়া তিনি প্রায় 45টি মাদ্রাসা পরিচালনার কাজে যুক্ত রয়েছেন। পদ্মা সেতু নিয়ে বিএনপি চুপ। পদ্মা সেতু নিয়ে 2018 সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এক বক্তব্যে বলেছিলেন, পদ্মা সেতুর স্বপ্ন দেখছে সরকার, কিন্তু পদ্মা সেতু আওয়ামী লীগের আমলে হবে না। এই সেতু জোড়াতালি দিয়ে বানানো হচ্ছে, এই সেতুতে কেউ উঠবে না, অনেক ঝুঁকি আছে। সে সময় চেয়ারপারসনের বক্তব্যের সঙ্গে তাল মিলিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছিলেন, একটা ভ্রান্ত ও ভুল ডিজাইনের উপর পদ্মা সেতু নির্মিত হলে সেটা যে টিকবে না সেটা তো খালেদা জিয়া ভুল বলেনি, বরং তিনি সোচ্চার দেশপ্রেমিকের কাজ করেছেন। তোমরা এখনও সাবধান হও, নকশা পরিবর্তন করা এবং সেটা সঠিকভাবে নির্মাণ করতে হবে। কিন্তু গত বৃহস্পতিবার সর্বশেষ স্পান বসানোর পর পুরো পদ্মা সেতু দৃশ্যমান হলেও এখন পর্যন্ত এই নিয়ে বিএনপির পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি। গতকাল শুক্রবার কালের কণ্ঠের পক্ষ থেকে যোগাযোগ করা হলে দলের জ্যেষ্ঠ নেতাদের কেউ এই সেতু নিয়ে কথা বলতে রাজি হননি। তবে বিএনপির সঙ্গে জোটবাঁধা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সেতুকে সরকারের ভালো উদ্যোগ বলে নির্মাণ ব্যয়ী প্রশ্ন তুলেছেন। দলের নেতারা পদ্মা সেতু নিয়ে কোনো মন্তব্য না করলেও খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল ফেসবুকে কিছু প্রশ্ন রেখেছেন। তিনি বলেছেন, পদ্মা সেতুর শেষ স্পানটি বসানো উপলক্ষে উচ্ছ্বাসিত আবেগে দেশের একজন নাগরিক হিসাবে এই সেতু সম্পর্কে আমার কিছু জানার আছে, জিজ্ঞাসা আছে। এই সেতু তো বাংলাদেশের জনগণের টাকাতে হচ্ছে, তাই অবশ্যই তাদের বিশদ জানার অধিকার আছে। এত বিপুল ব্যয়ের একটা প্রকল্প স্বচ্ছতার দরকার আছে, কারণ এই প্রকল্পে দুর্নীতি মতলবের অভিযোগ তুলে বিশ্বব্যাংক প্রকল্পটি থেকে সরে গেছে। শুধু তারা নয়, বিদেশে আরও যেসব সংস্থা ঋণ দিতে চেয়েছিল তারাও টাকা না দিয়ে প্রকল্প থেকে সরে গেছে। পদ্মা সেতু প্রকল্পে কানাডার এসএনসি লাভলিন কোম্পানির বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগের মামলায় সে দেশের একটি আদালত প্রমাণ সংগ্রহের পুলিশি পদ্ধতিকে অগ্রহণযোগ্য মনে করায় অভিযুক্তদের অব্যাহতি দিয়েছে। তবে দুর্নীতির চেষ্টায় মূল যে অভিযোগ সেটার কিন্তু বিচার হয়নি। তিনি পদ্মা সেতুর 12টি বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন। নাম প্রকাশ অনিচ্ছুক বিএনপির 2জন স্থায়ী কমিটির সদস্য, একজন ভাইস চেয়ারম্যান ও 2জন যুগ্ম মহাসচিব কালের কণ্ঠকে বলেন, দুর্নীতির ক্ষেত্রে তৈরি হয়েছে এই সেতুকে নিয়ে আর 2 বছর সময় লাগবে, দেখা যাক কী হয়। বাংলাদেশের ভবিষ্যৎ অধিনায়ক শান্ত। বিসিবি প্রেসিডেন্ট কাপে দুর্দান্ত নেতৃত্ব দিয়েছে নাজমুল হোসেন শান্ত। বঙ্গবন্ধু টি-20 কাপেও তার উপর ভরসা রেখেছে রাজশাহী কর্তৃপক্ষ। যদিও শান্ত নেতৃত্বাধীন দল তেমন একটা ভালো করছে না। শেষ 4 খেলতে হলে শনিবার চট্টগ্রাম বিপক্ষে জিততে হবে শান্ত বাহিনীর। আবার বরিশালের ম্যাচের জয় পরাজয়ের দিকেও তাকিয়ে থাকতে হবে।
তবে শান্তর নেতৃত্বে রীতিমতো মুক্ত জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। তার মতে শান্ত জাতীয় দলে ভবিষ্যৎ অধিনায়ক হওয়ার যোগ্যতা রাখে। শান্তর নেতৃত্ব নিয়ে শুক্রবার সংবাদ মাধ্যমে সাইফুদ্দিন বলেন, এতে কোনো সন্দেহ নেই যে শান্ত একজন লড়াকু ক্রিকেটার নন, লড়াকু অধিনায়কও। তার ফিল্ড সেট আপ, অধিনায়কত্ব সত্যি প্রশংসনীয়। মাঠের ভিতরে বাহিরে দলকে উজ্জীবিত রাখতে ওর বুস্ট আপ অসাধারণ। বিষয়টি আমি 2010 সাল থেকে দেখে আসছি। তখন শান্ত ও মিরাজের সঙ্গে অনূর্ধ্ব 15-তে খেলতাম। তখন হয়তো মিরাজ বেশি অধিনায়কত্ব করত। মিরাজ ইনজুরিতে পড়লে বা অসুস্থ হয়ে ম্যাচ মিস করলে শান্তই অধিনায়কত্ব করত। বলতে গেলে শান্তর নেতৃত্ব ছোটোবেলা থেকে উপভোগ করছি আমি। আর মার্শাল্লাহ, শান্ত যেভাবে ব্যাটিং করছে এটা ধারাবাহিক থাকে, 4 থেকে 5 বছর পর তার কাঁধে জাতীয় দলের নেতৃত্ব যাবে। চলতি আসরে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকা শীর্ষে আছেন শান্ত। 7 ম্যাচে 159.34 স্ট্রাইক রেটে তার রান 290। সর্বশেষ ম্যাচে বরিশালের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি, 2টি হাফ সেঞ্চুরিও করেছেন তিনি।